This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি TV9 স্পেশাল। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। রাজ্যে ভোটের হাওয়ায় এতদিন দুটি বিষয় সবথেকে বেশি ঘুরপাক খাচ্ছিল, এক সন্দেশখালি আর আরেক দুর্নীতি। এই দুটি ইস্যু নিয়েই চলছিল রাজনীতির তরজা। এর মধ্যে হঠাৎ করেই গত সপ্তাহের শেষ দিকে এন্ট্রি নিল ভূপতিনগর। বছর দেড়েক আগের একটা ঘটনা। আদালতের নির্দেশে তদন্তভার আর এক কেন্দ্রীয় এজেন্সি NIA এর হাতে। তদন্তে গিয়েই আক্রান্ত জাতীয় তদন্তকারী সংস্থা। বিতর্কের আগুনে নতুন ইন্ধন, আবার প্রকট এজেন্সি বিতর্ক। 2022 সালের 2রা ডিসেম্বর, কুয়াশা মোড়া শীতের রাত। পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরের অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নয়রাবিলা গ্রাম বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল। তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। খবর পেয়ে রাতেই পৌঁছে যায় পুলিশ। খবর পেয়ে পৌঁছয় সংবাদ মাধ্যম। দিনের আলো ফুটতেই পরিষ্কার হয় বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল। কি থেকে হলো এই বিস্ফোরণ? এখান থেকেই শুরু গোলক ধাঁধার। প্রথমে নিহত রাজকুমার মান্নার স্ত্রী দাবি করেন বাড়িতে হামলা চালানো হয়েছে। তারপর বয়ান বদল। রাজকুমার মান্নার স্ত্রী নিজে তিনি দাবি করলেন হামলা হয়নি, বাড়িতে বাজি বানানো হচ্ছিল। বিড়ির আগুন থেকে বাজির মশলায় আগুন লেগে নাকি এই বিস্ফোরণ হয়েছে। আমার স্বামী বাজি ব্যবসা ছিল। গতকাল রাত্রে 9টার সময় বাজি বানতে বুঝতে, হঠাৎ যখন দেখি আওয়াজ শুনতে পায়া ছুটে আইছি। ধোঁয়া মেকো আর ঘরদর ভাঙা। ছুটে আইসে যখন দেখি এর অবস্থা, আমি অজ্ঞান হয়ে পড়ে থাকি। অবাক কাণ্ড। রাজকুমার মান্না বাড়িতে বাজির কারখানা ছিল, বাজির ব্যবসা করতেন, সেটা তার আত্মীয় প্রতিবেশী কেউ জানতেন না। তাদের প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজনদের প্রশ্ন করলে তারা পরিষ্কার বললেন কোনো ধরনের বাজির কারবার ছিল না রাজকুমার মান্নার। তাহলে কি মজুদ ছিল যেখান থেকে এই বিস্ফোরণ? বাজির ব্যবসা? না, বাজির ব্যবসা কিছু। বাজির ব্যবসা ছিল না, বাজির কারখানা কোনো ছিল না। ওনার স্ত্রী বলছে। ওনার স্ত্রী বলতে পারে, ওনার স্ত্রী এখন বোবা। বাজির ব্যবসা ছিল না, কোনো ব্যবসা ছিল না ওর। বাজিটা যে কোনো ব্যবসা ছিল না। ঘটনায় নিহত রাজকুমার মান্না ও আরও দুজনের দেহ উদ্ধার হয়েছিল ঘটনাস্থল থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে ধান খেতে। কিভাবে দেহ এত দূরে গেল প্রশ্ন ওঠে সেটা নিয়েও। অনেকে সেই সময় অভিযোগ করেন আহত রাজকুমার মান্না ও বাকিদের সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা হওয়ার আগেই মৃত্যু হয় 3 জনের। তাই ঘটনাস্থল থেকে 1.5 কিলোমিটার দূরে পাওয়া যায় দেহ। তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল কি? শুরু থেকেই ছিল একের পর এক প্রশ্ন, সঙ্গে ছিল রাজনৈতিক তরজাও। পুলিশ শতপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করে। পরে আদালতের নির্দেশে তদন্তভার হাতে পায় NIA। স্পট ভিজিট থেকে শুরু করে একাধিক বিষয় খতিয়ে দেখতে শুরু করে তারা। সপ্তাহ দুয়েক আগে ডাকা হয় বলাই মাইতি ও মনোব্রত জানাকে, কিন্তু তারা হাজিরা দেননি। তারপরই NIA এর ভূপতিনগর অভিযানে বর্তমান বিতর্ক। ভোটের বঙ্গে নতুন ইস্যু। দেখুন, কেন্দ্রীয় এজেন্সি নিয়ে রাজনৈতিক তরজা তো ছিলই। ভূপতিনগর তাতে নতুন মাত্রা যোগ করে। দুজনকে গ্রেফতার করতে গিয়ে NIA আক্রান্ত। সন্দেশখালির পর আবার এজেন্সির ওপর হামলা। বিরোধীদের কাছে তো হাতে গরম অস্ত্র। পাল্টা কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার সহ আরও একাধিক ইস্যু নিয়ে পাল্টা আসরে রাজ্যের শাসক দল। জল গড়িয়ে গেল নির্বাচন কমিশন পর্যন্ত। হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে NIA। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে? NIA এর ওপর হামলা নিয়ে ভোট প্রচারের মঞ্চ থেকে এই কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বিবৃতি জারি করেছে NIA। সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তারা জানিয়েছে NIA এর বিরুদ্ধে ওঠা অভিযোগ দুর্ভাগ্যজনক। NIA এর ভাবমূর্তি কালিমা লিপ্ত করা হচ্ছে। আইন মেনে ভূপতিনগর বিস্ফোরণের তদন্তে যান NIA অফিসাররা। আদালতের নির্দেশে সার্চ ওয়ারেন্ট নিয়ে যাওয়া হয়।
অভিযানের সময় মহিলা সিআরপিএফরাও ছিলেন। বিনা প্ররোচনায় হামলা চালানো হয় ভূপতিনগরে। ভূপতিনগর বিস্ফোরণ মামলা তদন্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে শনিবার ভোরে তল্লাশি অভিযানে যায় এনআইএর গোয়েন্দারা। এবং এনআইএ সূত্রে খবর, অভিযান শুরুর আগেই ভোর 4:30 কিছু সময় আগেই ভূপতিনগর থানায় পৌঁছে গিয়েছিলেন এক এনআইএ আধিকারিক এবং সেখানে গিয়ে ডিউটি অফিসারের কাছে পুলিশ ফোর্স চাওয়া হয়েছিল এবং তারপরেই 5টা লোকেশনে তল্লাশি অভিযান শুরু হয়। এবং সেক্ষেত্রে এনআইএ সূত্রে আরও যেটা দাবি করা হচ্ছে যে সকাল 6:15 নাগাদ যখন অশান্তি, হামলার ঘটনা বা গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয়, সেই সময় কিন্তু তাদের যে ব্যাকআপ টিম ছিল সেই টিমকে ডেকে পাঠানো হয়েছিল। এখানেই শেষ নয়, আরও একটা অধ্যায় আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএ অফিসারের যোগ সাজশ রয়েছে। আমার কাছে ডকুমেন্ট আছে, বিজেপির নেতা জিতেন্দ্র তিওয়ারি এনআইএ এসপির সাথে মিটিং করছে, আমরা তার কমপ্লেন পাঠিয়েছি, মনে রাখবেন। পাল্টা দিয়ে আসরে নামেন জিতেন্দ্র তিওয়ারিও। জর্জ বুশের সঙ্গে মিটিং করছি এটা বলেন না, এটাই যথেষ্ট। আর ভারতীয় জনতা পার্টি কোনো ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্র তো তৃণমূল কংগ্রেস করে। ভুলে গেছেন উনি? ষড়যন্ত্র করেই একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে আমাকে 22 দিন জেলে ভরে রেখেছিলেন। তৃণমূলের আক্রমণের একটাই লক্ষ্য, ভোটের আগে এজেন্সি সক্রিয়তা। অভিযোগ নিয়ে 10 সদস্যের দল নির্বাচন কমিশনে। পাল্টা রাজ্যে কমিশনের নিযুক্ত পুলিশ পর্যবেক্ষকের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেন্ট্রাল এজেন্সিকে ট্রান্সফার করার জন্য এনআইএ রেকমেন্ড করুক, ইফ নেসেসারি তাদের কোর্টেও যাওয়া উচিত, যেভাবে ইডি গেছিল। আর পুলিশের এগেনস্টে স্ট্রং অ্যাকশন না হোক। মোদি বাবু, অমিত শাহ যদি মনে করে থাকেন সবই তাদের জমিদারি, তারা যদি মনে করে থাকেন এইসব সেন্ট্রাল এজেন্সিগুলো এনআইএ, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এগুলো হচ্ছে বিজেপিরই একটা কোনো প্রতিষ্ঠান, তাহলে তারা ভুল করছেন। আমরা সেটাই ইলেকশন কমিশনকে আজকে খুব জোরালোভাবে জানিয়েছি। রাজ্যে নির্বাচনী প্রচারে এসে এজেন্সি বিতর্ক নিয়ে মুখ খুলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। केंद्र की जांच एजेंसियां आती है तो टीएमसी उन पर हमले करती है, औरों से करवाती है। टीएमसी कानून और संविधान को कुचलने वाली पार्टी है। মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী মুখ খুলেছেন বিতর্ক নিয়ে। সব রাজনৈতিক দলের তৎপরতাও চোখে পড়ছে। আর এই অবস্থায় একটা জিনিস ভুলে গেলে চলবে না, ভূপতিনগর কাণ্ডের তদন্ত আদালতের নির্দেশে এনআইএর হাতে গিয়েছে। ঠিক যেভাবে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি বা রেশন দুর্নীতির তদন্ত করছে ইডি, সিবিআই এর মতো অন্য কেন্দ্রীয় এজেন্সিগুলো। আর বর্তমানে যে এজেন্সিকে নিয়ে মূল বিতর্ক, সেই এনআইএ শুধুমাত্র দেশে নয়, দেশের বাইরেও নিজেদের বিজয় পতাকা উড়িয়েছে। দেখুন হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান। রাষ্ট্র বিরোধী, সংবিধান বিরোধী কথা বলছেন। এনআইএ এমন একটি সংস্থা, সংবিধান স্বীকৃত একটি সংস্থা, যার কাজ হচ্ছে ভারত মাকে সুরক্ষিত করা। মমতা ব্যানার্জি যে ভাষায় এনআইএকে আক্রমণ করেছেন, ভারতবর্ষের সংবিধান তাকে আক্রমণ করার সামিল বলে আমি মনে করি। রাজ্যের শাসক ও বিরোধী পক্ষের মধ্যে এনআইএর অভিযান নিয়ে তুমুল বিতর্ক চলছে। শাসক পক্ষ দাবি করছে ভোটের মুখে তাদের বিপাকে ফেলার জন্য এই অভিযান। প্রমাণ দিতে তারা তুলে ধরেছে জিতেন্দ্র তিওয়ারি ও এনআইএ কর্তার মধ্যে বৈঠক ইস্যুকে, যাকে কেন্দ্র করে এনআইএ এসপি ধনরাম সিং এর বিরুদ্ধে তদন্ত দাবি করেছে তৃণমূল। এনআইএ ডিজিকে বলতে চাই, এত বড় অ্যালিগেশন, আপনারা তদন্তের নির্দেশ দিন, সাসপেন্ড করুন ধনরাম সিংকে। ভিডিও ফুটেজ খুব স্পষ্ট দেখা যাচ্ছে, কোনো ঝাপসা নেই। কোথায় ঢুকছেন, কে ঢুকছেন, হাতে কি আছে, পরিষ্কার দেখা যাচ্ছে, সুন্দর লাগছে দেখতে। পাল্টা ভিডিও প্রকাশের দাবি জানিয়েছে বিজেপিও। মিস্টার সিংয়ের সঙ্গে
জিতেন তেওয়ারির মিটিংয়ের সিসিটিভি ফুটেজ প্রকাশ করার চ্যালেঞ্জ করছি। বিতর্কের কেন্দ্র এনআইএ। 2008 সালের ডিসেম্বর মাসে তৈরি হয় এনআইএ। 2008 সালে সংসদে এনআইএ আইন পাশ করে তৈরি হয় এই সংস্থা। মুম্বাই হামলার পর গঠন এই এজেন্সি। কাজ দেশের নিরাপত্তা, জঙ্গি হামলার মতো বিষয়ের তদন্ত। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে এই সংস্থা। 2019 সালে এনআইএ আইনে বদল। এনআইএকে ক্ষমতা দেওয়া হয় আরও একাধিক বিষয় তদন্তে, যার মধ্যে আছে মানব পাচার, ব্যাংক নোট সংক্রান্ত বেনিয়ম, নিষিদ্ধ অস্ত্র কেনা বেচা ও তৈরি, বিস্ফোরণ আইনের আওতাধীন তদন্ত এবং সাইবার সন্ত্রাস। এনআইএ কিন্তু সাংঘাতিক একটা উইংস। এরা কিন্তু শুধু পুলিশ আইন নয়, এরা ভারতবর্ষের ভেতরে এবং ভারতীয়দের ইন্টারেস্টকে হ্যাম্পার করে যদি বিদেশের মাটিতেও কোনো ঘটনা কেউ করতে চায়, কোনো এলিমেন্টস, ফ্রিঞ্জ এলিমেন্টস, তাহলে ওরা কিন্তু স্বতন্ত্র যে কোনো পদক্ষেপ নিতে, বড় বড় ঘটনা দেশের এবং বিদেশের যে কায়দায় তারা ট্যাকেল করেছে, এটা তাদের কাছে নস্যি এবং অচিরেই আপনারা দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাবে সত্যিটা কি বিহাইন্ড এভরি ব্লাস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। রাজনৈতিক বিশ্লেষক দাবি করছেন যে এনআইএ এমন একটি সংস্থা যা তদন্তের ক্ষেত্রে সোজা কথায় রুথলেস। কিন্তু এই রাজ্যে একাধিক সময় কেন্দ্র এজেন্সিগুলোর বিরুদ্ধে প্রশ্ন ওঠে তাদের সাকসেস রেট নিয়ে। জানেন এই সাকসেস রেট কি, কিভাবে এটা নির্ধারণ করা হয়? কেন্দ্রীয় এজেন্সির সাফল্য নিয়ে যে প্রশ্ন ওঠে সেটা আদৌ সত্যি? সত্যি কি শুধু রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় এই কেন্দ্রীয় এজেন্সিগুলোকে? এমন অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলাম আমরাও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর সাফল্যের হার কি রাজ্যের তদন্তকারী সংস্থাগুলোর থেকে বেশি? এই প্রশ্নের উত্তর পাওয়া যায় সেই তদন্তকারী সংস্থার কনভিকশন রেটের ওপর। প্রশ্ন উঠতেই পারে এই কনভিকশন রেট কথার অর্থ কী? কনভিকশন কথার অর্থ হচ্ছে কোনো তদন্তকারী সংস্থা যে কোনো তদন্ত শুরু করলে তারা কাউকে অভিযুক্ত করে, কোনো সম্পত্তি বাজেয়াপ্ত করে এবং তারা একটা ফাইনাল রিপোর্ট বা চার্জশিট পেশ করে আদালতের কাছে, এবং তারপর বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর সেই তদন্তকারী সংস্থা পর্যাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আদালতকে বোঝায় যে তারা যাকে অভিযুক্ত করেছে সে দোষী। আদালত যদি সেই তথ্য প্রমাণে সন্তুষ্ট হয় এবং সেই ব্যক্তিকে, অর্থাৎ তদন্তকারী সংস্থা যাকে অভিযুক্ত করেছে চার্জশিটে, তাকে দোষী সাব্যস্ত করে এবং তার সাজা হয়, তাহলে ধরে নেওয়া হবে সেই তদন্তকারী সংস্থা কনভিকশন করতে পারলো। এবং সেই জায়গা থেকেই কোন তদন্তকারী সংস্থা কতগুলো মামলার তদন্ত করছে, কতজনকে অভিযুক্ত করছে এবং তাদের মধ্যে কতজন সাজা পাচ্ছে, সেটার উপর নির্ভর করে কনভিকশন রেট। আর সেই রেটের ওপরই নির্ভর করে সাধারণত কোনো তদন্তকারী সংস্থার সাফল্যের হার। আমাদের দেশে সারা বছর যত তদন্ত হয় তার মধ্যে কনভিকশন রেট সবথেকে বেশি জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএর। আর শুধু দেশ নয়, দেশের বাইরেও তারা দারুণ সফল। এই তদন্ত সংস্থা তারা ইন্টারপোল, সৌদি ইন্টেলিজেন্সির সাথে যুক্ত হয়েও কিন্তু একাধিক সাকসেসফুল টেররিস্ট অ্যাক্টিভিটিকে আটকেছে। পাক অকুপাইড কাশ্মীর থেকে এখানে যেভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ হয় সেটাকে কিন্তু কার্যত কবরে পৌঁছে দেওয়া, ঠান্ডা করে দিয়েছে এই এনআইএ। আমাদের রাজ্যে যে কোনো কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করলে একটা অভিযোগ বারবার ওঠে, দীর্ঘসূত্রিতার। পাশাপাশি চালু কথা, ইডি সিবিআই এর সাকসেস রেট বা কনভিকশন রেটও খুব কম। কিন্তু এই তথ্যকে একেবারেই ভুল বলে মনে করেন প্রাক্তন এনএসজি কর্তা। যে ডেটাগুলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি বিভিন্ন সময়ে লোকসভায় এবং রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের এমপিদের প্রশ্নের উত্তরে তা জানিয়েছেন এবং রেকর্ডেড রয়েছে, সেখানে ইডির সাকসেস রেট, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সাকসেস রেট 94%, এনআইএর সাকসেস রেট 96% এবং সিবিআই এর সাকসেস রেট তুলনামূলকভাবে কম হলেও 74%। ইন্ডিয়ান পেনাল কোডে সারা ভারতবর্ষে যে ন্যাশনাল অ্যাভারেজ সাকসেস রেটের কনভিকশন রেট সেটা হচ্ছে 34%, আর সেখানে পশ্চিমবঙ্গ পুলিশের সাকসেস রেট মাত্র 21%। আরেকটি তথ্য জানাই যে সারা ভারতবর্ষে গত 5 বছরে মাত্র 2.7% কেসেস হয়েছে এমপি এমএলএদের বিরুদ্ধে এবং সেখানে কনভিকশন হয়েছে 96%।
প্রাক্তন এনএসজি কর্তার মতে এনআইএ কোনো রাজ্যের সরকার বা পুলিশকে তাদের কাজ সম্পর্কে বা অভিযান সম্পর্কে অগ্রিম জানাতে বাধ্য নয়। এনআইএ তদন্তের জন্য এনআইএর কোনো প্রয়োজন নেই কোনো রাজ্য সরকারকে অগ্রিম জানানো, এবং এনআইএ কাউকেই অ্যারেস্ট করতে পারে এবং এনআইএ জন্য স্পেশাল কোর্ট কনভার্ট করা হয়। বিশেষজ্ঞরা এনআইএ তদন্ত বা তার প্রক্রিয়ার মধ্যে কোনো ভুল দেখতে পাচ্ছেন না, কিন্তু শাসক পক্ষ সেটা মানতে নারাজ। তাই ভোটের হাওয়ায় ঝড় উঠেছে এজেন্সি বিতর্ক নিয়ে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।